গল্পের নাম প্রেসিডেন্ট ওয়াহে জীবনান। পর্ব ২। লেখিকা সানজিদা আক্তার মুন্নি। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর তার সাথে উপরি পাওনা হিসেবে জনগণের একগাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়ি ফেরে ওয়াহেজ। ভেবেছিল বাড়ির চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে। কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় আরেক প্রস্ত নাটক। মা আর ছোট চাচি ওত পেতেই ছিলেন। ওয়াহেজকে দেখামাত্রই তারা শুরু করেন নালিশের পাহাড়। অভিযোগের কাঠগড়ায় আর কেউ নয়, সে আনভি। ওয়াহেজের ভেতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা, বিয়ে করাটাই কি তবে ভুল হল? দুনিয়ার প্রতিটি পুরুষের কপালেই কি এই একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স ২৪ ঘণ্টাও পেরোল না, এরই মধ্যে শুরু হয়ে গেছে বুয়ের নামে বিচার সভা। আর কি সেই বিচার? বিচার হল আনভির মৌনতা। অভিযোগের ফিরিস্তি বেশ লম্বা। আনভি নাকি সারাদিনে একবারও ঘর ছেড়ে বের হয়নি। উষার বান্ধবীরা এসেও ওকে ওই ৪ দেয়ালের মাঝেই দেখে গেছে। এখানেই শেষ নয়, সে সারাদিনে মাত্র একবেলা ভাত মুখে দিয়েছে, বাড়ির কারো সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। নতুন বউয়ের কাছ থেকে এমন আচরণ উনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বউয়ের বদলে এমন গুমোট আচরণ দেখে উনারা তাই ক্ষোভে টগবগ করছেন। আর সেই ক্ষোভের আগুনের আঁচ এখন সরাসরি এসে লাগছে বিধ্বস্ত ওয়াহেজের গায়ে। ওয়াহেজ সব অভিযোগ নির্বে হজম করে রুমে আসে। উদ্দেশ্য আনবিকে জিজ্ঞেস করা, কেন সে এমন করছে, কি কারণে অহেতুক এই যন্ত্রণা সৃষ্টি করছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে আনভি নেই। ওয়াহেজ হাতের কোটটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায়। না, সেখানেও নেই, ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা। তাহলে বোধহয় বারান্দায় আছে, এই ভেবে ওয়াহেজ বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিকে। আনভি বারান্দার ফ্লোরে বসে টেবিলে রাখা ল্যাপটপে ব্যাংলেজ কানেক্টে লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশেই তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালেই আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছেন, তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে ব্যান থাকায় বাধ্য হয়ে ওয়াহেজদের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে। কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভি নিজের মনেই বিড়বিড় করে বলতে শুরু করে, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করার কি খুব প্রয়োজন ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ প্যাঁচার মতো মুখ বানিয়ে রাখে আর কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইনই হচ্ছে না। ধুর ধুর ধুর, চলে যাব এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করে হলেও এই দেশ থেকে চলে যাবগু। বিরক্তিতে সব ছেড়ে যেই না আনভি উঠে দাঁড়ায় এবং আড়মোড়া ভাঙতে পেছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল, সেই মানুষটিই তার ঠিক পেছনে দাঁড়িয়ে। ওয়াহেজকে দেখে আনভি আমতা আমতা করে বলে, আহ, আপনি? আহ। ওয়াহেজ আনভির কথার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভির ২ বাহু নিজের দুহাতে শক্ত করে চেপে ধরে। আনভি বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, পুরুষালী ছোঁয়া কেমন হয়, এই মুহূর্তে সে হারাহারি টের পায়। হাত পা অবশ হয়ে আসছে, মুখ দিয়ে একটা টু শব্দ বের করার সাধ্য তার নেই। ওয়াহেজ আনভিকে শক্ত করে ধরে একটু পাশে সরিয়ে দেয় এবং নিজে ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত ব্যাংলেজ কানেক্টে সঠিকভাবে লগ ইন করে দেয়। আনভি এখনও সেই আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষে ওয়াহেজ উঠে দাঁড়ায় এবং আনভির মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে নিজে করতে পারো না, আর কিছু হলেই সরকারের দোষ। আনভিও দমে যাওয়ার পাত্রী নয়। ওয়াহেজের কথার পিঠে চট করে উত্তর দেয়, তো দোষ তো সরকারেরই। সে এমন নিয়ম চালু না করলে তো এত কিছু হয় না। ওয়াহেজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কি জন্য, কেন এসব করল? সব তো নথিপত্রেও লিখে দিয়েছে। তুমি কি সেটা পড়নি? আনভি আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়িনি বললে তো অপমান হবে। তাই আমতা আমতা করে বলে, পড়েছি তো, তাও বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলেছি, আপনি কেন এত ক্ষেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না। তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি?
প্রশ্নটা আনভির দিকে ছুড়ে দিয়েই ওয়াহেজ বারান্দার এক কোণে রাখা সোফাটায় আছড়ে পড়ে। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই, নিজের সমস্ত ভার সে সঁপে দেয় সোফার গদিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পেছনের কুশনে। আনভি তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছেই দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে আছে ওয়াহেজের উপর। লোকটা কি ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না, একদম নেতিয়ে পড়েছে। চোখ দুটো মুদে আছে সে, চোখের নিচে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে তার। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কো খুস্কো চুলগুলো তাকে আরও বেশি বিপর্যস্ত দেখাচ্ছে। শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটানো, বুকের উপরের কয়েকটা বোতাম খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ওঠানামা করছে। এই মুহূর্তে ভালোভাবে বিধ্বস্ত ওয়াহেজকে দেখে আনভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন শেষে পুরুষ মানুষের এমন নিঃস্ব, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। আনভিকে ওভাবে করুণ চোখে পলকহীন তাকিয়ে থাকতে দেখে ওয়াহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হল? এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াহেজের প্রশ্নে আনভির হুঁশ ফেরে। কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে সে বলে, না কিছু না গিয়ে। এবার ওয়াহেজ আনভিকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে। এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারব না গি। ওয়াহেজের কথাগুলো শুনে আনভি এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর ম্লান হেসে বলে, কোথায় বের হব? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবা নামক তকমাধারী মানুষটা আমায় বাধ্য করেছেন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছেন, আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্ট্রেস হয়েছেন। অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিলেন, যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র ৭,০০০ টাকা স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলতে পারবেন আমি কিভাবে কিছু বলবো? এসব শুনে ওয়াহেজ কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় ওয়াহেজ। তারপর আনভিকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি। কিন্তু আমার মা তো এত কিছু জানেন না। তোমার বাবা সবাইকে এটাই বলেছেন আর আমার মা তিনি তাই বিশ্বাস করেছেন। এতে আমার মায়ের কি দোষ তুমি বলো? এতটুকু বলে ওয়াহেজ রুমের ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আনভির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মা বড়ই হতভাগ্য, মরে গিয়েও বদনামি ঘুচল না। হায় রে কপাল! আনভি কাতর গলায় পেছন থেকে ডেকে ওঠে, ওয়াহেজ শুনছেন? আনভির ডাকে ওয়াহেজের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে আনভির দিকে তাকিয়ে নিস্প্রিয় সুরে বলে, জি শুনছি গু। আনভি ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বেদনার্ত সুরে বলে, আমি না অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না। বিশ্বাস করবেন আমার এই কথাটা? ওয়াহেজ কিছুক্ষণ মৌন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম গু। এটুকু বলেই ওয়াহেজ দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নিতে। শাওয়ার ছেড়ে পানির নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কি করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিষয়টা এমন না যে সারাকে সে আগে থেকে পছন্দ করত। তাদের বিয়ে ঠিক হওয়ার পর যখন দেখাকথা হয়, তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। সবার ক্ষেত্রেই এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। কাজকর্মের বাইরে তার সব ভাবনাই সারাকে ঘিরে আবর্তিত হতো। তাই হঠাৎ আনভিকে মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। আবার আনভি মেয়েটাকেও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনভির অবস্থাটা সে বুঝতে পারছে, খুব ভালো করেই বুঝতে পারছে। কিন্তু তারপরও এই মুহূর্তে আনভিকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি-শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াহেজ ওয়াশরুম থেকে বের হয়। বের হয়েই দেখে আনভি রুমে রাখা টেবিলের উপর খাবার সাজাচ্ছে। আনভিকে খাবার রাখতে দেখে ওয়াহেজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে গু। আনভি পেছনে ঘুরে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম।
খাওয়া শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম গু। ওহ গু। ছোট্ট করে উত্তর দিয়ে ওয়াহেদ চেয়ারে বসে পড়ে। তারপর বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। ওয়াহেজকে খেতে দেখে আনভি মনে মনে ভাবে, বিছানায় রাখা ওয়াহেজের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এতটুকু ভেবে সে সরল মনেই ওয়াহেজের কোটে হাত বাড়ায়। কোট স্পর্শ করতেই ওয়াহেজ এক প্রকার ধমকে ওঠে, এই আমার জিনিসে হাত দেবে না। স্ত্রী হওয়ার চেষ্টা একদম করো না আগে। ওয়াহেজের আচমকা ধমকটা চাবুকের মতো আছড়ে পড়ে আনভির আত্মসম্মানে। মুহূর্তেই লজ্জায় আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। ঠিক এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তেই রাগে পরিণত হয়। হাতের কাছে ওয়াহেজের কোটটা সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মেরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওয়াহেজের দিকে, তারপর কণ্ঠে একরাশ ঝাঁঝ নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারুস কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বলেন? দেব না হাত, আমি একদম দেব না। আর আপনার মতো এমন একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ আমার নেই। কথাগুলো একদমে বলেই হনহন করে সোফার দিকে এগিয়ে যায় আনভি। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনভির এমন তরাক তরাক কথা আর আচমকা আক্রমণাত্মক আচরণে ওয়াহেজ প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসেই শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনেই আবার স্বীকার করে নেয় সে, আসলে ধমকটা বোধহয় একটু বেশিই জোরে দিয়ে ফেলেছি গুই। ওদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলে আনভি। বুক চিরে বেরিয়ে আসে একটা ভারী দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় ওপরওয়ালার কাছে। সব তোমার হাতে রাব্বুল আলামিন। তুমি চাইলেই আমার এই এলোমেলো জীবনটা সুন্দর হতে পারে। একমাত্র তোমার দয়াতেই তা সম্ভব। খাওয়া শেষ করে নিজেই খাবারের ট্রেটা তুলে নিয়ে ওয়াহেজ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপনে কোনো বিলাসিতার ছোঁয়া নেই। সবকিছুই ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোকও হাতে গোনা মাত্র দুজন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটখাটো কাজগুলো নিজেকেই করতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওয়াহেজের। পাকিস্তানের সাথে শেল্টার নিয়ে একটা চুক্তিতে গিয়েছে, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে সেই চিন্তায় যান যায় অবস্থা। কোনো একটা সিদ্ধান্ত নিলেই হাজারটা ঝামেলা এসে জোটে, পিছু ছাড়ে না। চিন্তিত মুখে রুমে ঢুকে একনজর সোফার দিকে তাকায় ওয়াহেজ। আনভি পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখেই ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়, মনে মনে ভাবে নিশ্চয়ই ভেতরে ভেতরে ফোন ঘাটছে, তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে ওয়াহেজ রুমের মেইন লাইটটা অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলার স্বর চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। করা নিষেধ, কিন্তু দিয়ে দিলাম গু। ওয়াহেজের কথা শুনে কাঁথাটা মুখের উপর থেকে এক ঝটকায় সরিয়ে দেয় আনভি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে সে বলে, চোখ কি 17টা সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না দেখেই সব বুঝে ফেলেন? ওয়াহেজ বিছানায় উঠে বালিশে মাথা রাখতে রাখতে বেশ ভাব নিয়ে টোন কেটে বলে, চোখ 17টা হোক আর 18টা, যা বোঝার আমি বুঝেছি। ফোন রেখে দাও, এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই গু। আনভি এবার চরম বিরক্তি নিয়ে বলে ওঠে, আজব তো, আমি ফোন চালাচ্ছি না। খামাখা এত কথা কেন বলতে হবে? আনভির গলার আত্মবিশ্বাস দেখে ওয়াহেজ পাশ ফিরে ভালো করে তাকায়। আবছা আলোয় খেয়াল করে দেখে সত্যিই তো মেয়েটার হাতে কোনো ফোন নেই। সে শুধু শুয়েই ছিল। এ দেখে মুহূর্তেই চুপসে যায় ওয়াহেজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে এই মেয়ের কবলে পড়ে। হুটহাট কিছু না দেখেই বলতে যাওয়াটা ঠিক হয়নি। লজ্জা থাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহই ভালো জানেন আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত এখন 4টে ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। ওয়াহেজ তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছে, কিন্তু তার মনটা আজ কিছুতেই স্থির হচ্ছে না। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনভি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওয়াহেজের বুকের ভেতরটা কেমন খচখচ করছে।
সে মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বুঝি আনভি উঠবে, অজু করে তার পাশে নামাজে দাঁড়াবে। কিন্তু কই, মেয়েটার তো ওঠার নামগন্ধ নেই। এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। ওয়াহেজের ভুরু কুঁচকে আসে। তবে কি আনভি তাহাজ্জুদ পড়ে না? ওই একদিনই কি শুধু পড়েছিল? নানা প্রশ্নে মনটা অস্থির হয়ে ওঠে। নাহ, আর ভাবতে পারছে না ওয়াহেজ। সে ধীরলয়ে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে এগিয়ে আসে আনভির শিয়রে। আনভির সামনে দাঁড়িয়ে একরাশ সংকোচ গ্রাস করে তাকে। বুকের ভেতরটা ধক করে ওঠে, কিভাবে ডাকবে তাকে? গায়ে হাত দিয়ে ডাকবে নাকি দূর থেকেই আওয়াজ দেবে? এসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহেজ। অবশেষে সাহসে ভর করে সে হালকা ঝুঁকে আনভির মুখের উপর থেকে কাঁথাটা আলতো হাতে সরিয়ে দেয়। খুব মোলায়েম স্বরে ডাক দেয়, এই মেয়ে উঠবে না? নামাজ পড়বে না? একবার, দুবার, টানা চারবার ডাকার পর পঞ্চমবারে আনভির কপালে ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা দুটো একটুখানি ফাঁক করে সে। ঘুমের ঘোর এখনও কাটেনি, সেই নিভু নিভু চোখে ওয়াহেজের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কিসের নামাজ? ওয়াহেজ আনভির চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, তাহাজ্জুদের গু। আনভি এখনও পুরোপুরি সজাগ নয়। মস্তিষ্কে ঘুমের প্রবল রেশ। তাই সে আধবোজা চোখেই বিড়বিড় করে বলে, আমার নামাজ নেই, এখন পড়ব না আগে। বলেই সে পাশ ফিরে আবার কাঁথাটা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আনভির কথা শুনে ওয়াহেজ মুহূর্তের জন্য থমকে যায়। কান দুটো কিছু গরম হয়ে ওঠে তার। একই কথা শুনো সে। মেয়েটা ঘুমের ঘোরে কি নির্দ্বিধায় বলে দিল কথাটা। যদিও বিষয়টিতে লজ্জার কিছু নেই, এটি নিতান্তই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি ব্যাপার, তবুও ওয়াহেজের কেন জানি ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। নিজের বোকামির কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেল। ধ্যাৎ। সকাল এখন ৮টার কোটায়। আনভি সোফার কোণে বসে পিরিয়ডের ব্যথায় খাচমিচ খাচ্ছে। পিরিয়ডের জন্য পেটের নিচে যে পেইন হয় তা কাউকে কখনো বলে বোঝানোর সাধ্য কারও নেই। ওয়াহেজ ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিল যে এখনও বাড়ি ফিরেনি। আনভিও ঘর থেকে বেরোচ্ছে না। যেখানে কেউ তাকে মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে কেন কথা বলবে? এসব বুশাশুড়ির নাটক জি বাংলায় মানায়, বাস্তবে নয়। কেউ যদি আনভির বিষয়ে মিথ্যা একটা ধারণা পুষে, সেটিকে খুঁটি বানিয়ে যদি আনভির সাথে কথা না বলে বা খারাপ আচরণ করে, তাহলে এখানে আনভি কি করবে? আনভির তো কিছু করার নেই। সে কাউকে তেল মারতে পারে না, তাই চুপচাপ বসে আছে, যা হবে দেখা যাবে। এর মানে এ নয় আনভি বিনয়ী নয়, আনভি যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথেই যারা তার সাথে বিনয়ী। সে বেহায়া নয় অবশ্য। আনভি পেটে খিদার সাথে অসহ্য ব্যথা নিয়ে ঝিম মেরে বসে থাকে সোফার এক কোণে। আনভি বসে আছে, কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করেন উষা, মানে ওয়াহেজের মা। উষাকে দেখে আনভি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে সালাম দেয় না আজ আর, কারণ গতকাল সে তাকে সালাম দিয়েছিল, কিন্তু তিনি কোনো প্রকার উত্তর শুধাননি। তো যে সালামের উত্তর দেয় না, তাকে কি জন্য বারবার সালাম দিবে? আনভি আজ তাকে দেখে ধরফরিয়ে উঠে না দাঁড়িয়ে, সময় নিয়ে ধীরলয়ে স্বাচ্ছন্দ্যে উঠে দাঁড়ায় এবং চেহারার প্রতিক্রিয়ায় উষা যেমন একটা কড়া বিরক্তির আবরণ ধরে রেখেছেন, তেমন বিরক্তির রেশ আর গাম্ভীর্য টেনে ধরে। উষা আনভিকে কাঠ গলায় বলেন, এই যে, তুমি তো নতুন বউ হিসেবে আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছ না। আমাদের বাড়ির বুড়া কিন্তু এমন না, তারা রান্নাবান্না, স্বামী সব সামলায়। যাও, আজ সকালের নাস্তাটা তুমি বানাও। আনভি তো ঠিকমতো হাঁটতেও পারছে না, নাস্তা কিভাবে তৈরি করবে সে? তারপরও কোনো প্রকার কথা না বলে চুপচাপ উষার সাথে নিচে যায়। এইরূপ সমস্যা তো কাউকে বলে বোঝানো অসম্ভব, তাই আর না বলাই ভালো, কিরিমিরি খেয়ে সহ্য করে নিক এখন। আনভি কিচেনে যেতেই তার চাচি শাশুড়ি আনভিকে দেখে এক প্রকার তাচ্ছিল্য করে কিচেন থেকে বেরিয়ে যেতে থাকেন। আনভিও উনার দিকে বিরক্তি চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, অর্থাৎ বুঝিয়ে দেয় সে তার এমন আচরণে খুবই বিরক্ত তার উপর। উষা আনভিকে কোথায় কি আছে দেখিয়ে বেরিয়ে যান। আনভি অসহ্য ব্যথাটা বয়ে নিয়ে নাস্তা তৈরি করতে থাকে। দাঁড়ালে মনে হচ্ছে বসলে ব্যথাটা কমবে, বসলে মনে হচ্ছে দাঁড়ালে ব্যথাটা কমবে, মানে আনভি শান্তি কোনোভাবেই উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। আনভি সকালের নাস্তা হিসেবে প্রথমে তৈরি করে। নাস্তা হিসেবে বেশি কিছু করতে পারেনি, পরোটা আর লাচ্ছি, সাথে দুধ চা জাল দেয়। এগুলোতে তো হবে না, উল্টো খোঁচা মারা কথা শুনতে হবে। তাই ঠিক করে এখন হয়রত মুহাম্মদ শাহ এর অত্যন্ত প্রিয় খাবার সারিদ রান্না করবে। যেমন ভাবা তেমন কাজ,
আনভি শুরু করে রান্নার কাজ। যেহেতু সবাই নাস্তা করবেন 9টায়, এর মধ্যে হয়ে যাবে। যাবতীয় উপকরণ একসঙ্গে করে প্রথমে সে একটি হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও নানা রকম গুঁড়ো ও গোটা মশলার সাথে হাড়সহ খাসির মাংস ভালোভাবে কষিয়ে নেয়। মাংস কিছুটা ভাজা হলে সে এতে টুকরো করা টমেটো, আলু, গাজর, লাউ ও পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দেয়, যাতে মাংস ও সবজি সেদ্ধ হয়ে দারুণ স্বাদের একটি পাতলা ঝোল বা স্টু তৈরি হয়। রান্না শেষে আনভি একটি বড় পাত্রের নিচে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রাখা রুটি সুন্দর করে বিছিয়ে দিচ্ছে এবং তার উপর গরম গরম মাংস, সবজি ও পুরো ঝোলটা ঢেলে দেয়, যার ফলে রুটিগুলো দ্রুত ঝোল শুষে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে সুস্বাদু শাড়িপ পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। রান্না শেষ করতে করতে 9টা বেজে যায়। উষা রান্নাঘরে প্রবেশ করেন। শারিদ দেখে বেশ খুশি হয়ে যান মনে মনে। শারিদ উনার খুব প্রিয় খাবার, উনার নয়, পুরো ইবনান পরিবারেরই, বিশেষ করে ওয়াহেজ আর ওয়াজিফার। আনভি উনাকে দেখে কিছুটা ইতস্তত হয়ে বলে, আর কিছু তৈরি করব? উষা আনভির রান্না করা সব কিছুর উপর একবার নজর বুলিয়ে আনভির দিকে তাকান আর বলেন, না, আর কিছু করতে হবে না। যাও, এগুলো টেবিলে পরিবেশন করে দাও, সবাই বসে আছে খাবারের অপেক্ষায়। আনভির হাঁটার শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। এই অল্পতে ক্লান্ত হওয়ার মেয়ে সামাইরা সিদ্রা আনভি নয়, কিন্তু অসুস্থ হওয়ায় ক্লান্তি কাজ করছে। আনভি তাও শারিদ একটা বড় বাটিতে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। পরিবারের সবাই এখানে বসে আছেন। আনভি ডাইনিং টেবিলের উপর খাবারটা রাখে, কোনো দিকে তাকায় না, কেমন অস্বস্তি লাগছে তার। আয়রা শারিদ দেখে উচ্ছ্বাস নিয়ে বলে, মাশাল্লাহ, শারিদ রান্না করেছ ভাবি? এটা তো আমাদের সবারই পছন্দের। খুব সুন্দর ঘ্রাণ আসছে, ইনশাআল্লাহ খেতেও ভালো হবে গু। আনভি কিছু বলে না। ওয়াহেজ মুখ তুলে একবার আনভির দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে রান্নার কবলে পড়ে। ওয়াহেজ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মানসম্মান থাকবে বলে মনে হয় না, তাই না চোখের চাহনিকে হেফাজতেই রাখা ভালো। আনভি কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে, তখনই উষা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, আর নিয়ে আসতে হবে না। যাও, গিয়ে চোখমুখ ধুয়ে আসো। পুরো লাল হয়ে গেছ, এমন লাল হয়েছ, মনে হচ্ছে পুরো ইবনান বংশের জন্য রান্না করে ফেলেছ। আনভি হতাশা চোখে একবার উষার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, জি গু। এতটুকু বলে আনভি রুমে যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই পিছনে থেকে শুনতে পায় উষা বলছেন, আজ রাতের, দুপুরের রান্না কিন্তু তোমাকেই করতে হবে। আমার যেন আরেকবার বলতে না হয়। আনভির পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে উনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আবারও সামনে ঘুরে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা আনভির একদম পছন্দ না, যা পছন্দ নয় তার মুখোমুখি বারংবার তার পড়তে হচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত তার আর কিছুই করার নেই। এটা শ্বশুরবাড়ি, এখানে মানিয়ে নিতে হবে। 4 জন 4টে কথা বলবেই, তা শুনেও না শোনার ভান ধরতে হবে, এটাই নিয়তি, আর কিছু করার নেই। আনভি ঘরে এসে সোফায় বসে ক্লান্ত শরীর এলিয়ে দেয়। ইতস্ততা, অপমান, লজ্জা, সংকোচ, অস্বস্তি সব রোগে আক্রান্ত হয়ে গেছে একসাথে সে। মনে মনে ভয় আরেকটা যোগ হয়েছে, তা হলো নাস্তা কেমন হলো আল্লাহই জানেন। এই বাড়ির যেই লোকরা, না জানি কোন ভুল বের করে। ফ্রেশ হতে এসেছিল, কোথায় আর ফ্রেশ হবে, অলসের মতো গা এলিয়ে বসে আছে সোফায়। নাস্তা শেষ করে ওয়াহেজ ঘরের দিকে আসে, রেডি হয়ে কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতে তো হবে। ঘরের দরজার সামনে এসে ওয়াহেজের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পায় আনভির ছটফটানি পেটের নিচে 2 হাত চেপে ধরে ওঠে, তো আবারও বসে। বসে শান্তি না পেয়ে সোফার কুশনে মাথা রাখে, এরকম একটু সময় জিরোয়। তারপর আবার উঠে দাঁড়ায়, দাঁত চেপে হাঁটে, তো আবার বসে যায়, পানি খায়, তো আবার উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আনভির কার্যকলাপ লক্ষ্য করে ওয়াহেজ। লক্ষ্য করে বুঝতে পারে আনভির পেইন হচ্ছে ও ভীষণ প্যানিক করছে। ওয়াহেজ ঘরে ঢুকতে চেয়েও ঢোকে না। দ্রুত পায়ে নিচে লিভিং রুমে এসে উষার সামনে গিয়ে দাঁড়ায়, যিনি নাস্তা শেষে উপরে নিজের রুমে যাচ্ছেন। ওয়াহেজ উষার পথ আটকে দাঁড়িয়ে ইতস্ততা নিয়ে জিজ্ঞেস করে, মা, আজ দুপুরে সামাইরার রান্না করার কথা না? আজ না হয় তুমি করে নাও মা রান্নাটা, প্লিজ গু। কাবিননামায় আনভির নাম সামাইরা সিদ্রা আনভি দেখে ওয়াহেজ আনভিকে সামাইরাই ডাকে, এই প্রথম তার নামই উচ্চারণ করল সে। উষা ছেলের মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলেন, কেন, আমি করব কেন? এক জীবন তো আমিই করলাম। এখন ছেলেকে বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বউয়ের রান্না করার কথা। আমি কি জন্য করব? বিয়ের একদিন না হতেই বউয়ের আঁচলের নিচে চলে গেছিস?
ওয়াহেজ তো পড়ে যায় বিব্রতকর পরিস্থিতিতে। ওয়াহেজ উষাকে থামিয়ে বোঝানোর জন্য বলে, মা তুমি শোনো। ওর পক্ষে কথা বলছি না, ওর না। ওয়াহেজ লজ্জায় মুখ থেকে কথাটা বের করতেও পারছে না। অনেকটা সংকোচ নিয়ে সে উচ্চারণ করে, মা, সামাইরার পিরিয়ড হয়েছে ওর পেইন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি, আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তো বোঝই আমার থেকে ভালো, সেজন্য বললাম একটু ছাড় দাও না তাকে আজকে। উষা আনবির অবস্থা বুঝতে পারেন। বুঝতে পেরেও কিছুক্ষণ চুপ থেকে গাছাড়া ভাব নিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না গি। এটা বলে তিনি ওয়াহেজের পাশ কাটিয়ে উপরের দিকে এগিয়ে যান। ওয়াহেজ প্রশান্তির শান্ত শ্বাস ছেড়ে ঘরের দিকে যায়। ওয়াহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনবি নিজেকে সামলে নেয়। আনবি ওয়াহেজকে দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্থবির হয়ে। ওয়াহেজ আনবির দিকে তাকায়, আনবিও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই দুজনে চোখ নামিয়ে নেয়। ওয়াহেজ বেডের দিকে এগিয়ে এসে বেডসাইড ক্যাবিনেটের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। এমন ভান করতে করতে আনবিকে বলে, সামাইরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে গু। আনবি তো ভরকে যাওয়া চোখ নিয়ে ওয়াহেজের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ আনবির এমন তাকানো দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আনবিও ভুরু কুচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতলে তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই। খালি বোতল নিয়ে ভান ধরছিল ওয়াহেজ। মূলত ভান ধরছিল আনবিকে এই কথাটা বলার জন্যই। সংকোচের ঠেলায় ওয়াহেজ সব গুলিয়ে নিচ্ছে। ওয়াহেজ খেয়াল করেনি যে পানির বোতলে পানি নেই। ওয়াহেজ আনবির কথায় বোতলের দিকে তাকিয়ে হাবলার মতো আমতা আমতা করে বোতলটা জায়গা মতো রেখে বলে, ওহ নেই, পানি নেই গু। আনবি বিরক্তি প্রকাশ করে বলে, অদ্ভুত মিস প্রেসিডেন্ট, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? কি বলবেন সরাসরি বলুন, লজ্জার কি এখানে? ওয়াহেজের খানিকটা আত্মসম্মানে আঘাত হানে আনভির এই কথাটা। তাই এবার সে সরাসরি আনভির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছুই নেই। মূল কথা, তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো মূল কথা যখন বলছো, তাহলে শোনো, আজকের রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেইন হচ্ছে গি। পেইন? কিসের পেইনের কথা বলেছেন আপনি? আমি কি আপনাকে বলেছি যে রান্না করতে পারব না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে গু। আমি বুঝি, সব বুঝি আমি। তোমার তো পেইন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি গু। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন, আমি সালাম করব। দেশে পণ্ডিতি করতে করতে এখন আমার বেলায়ও করছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয়, তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়াহেজ আনবির কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমা লেগে গেল। ওয়াহেজ আনবির দিকে দুগদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞতাবোধ নেই, অকৃতজ্ঞ মেয়ে? তোমার জন্য আমি লজ্জাশ্রম গিলে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা গু। আমি তো কৃতজ্ঞ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে এ নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাব, ইনশাআল্লাহ গু। কে কি বলবে? কেউ কিছু বলবে না। বললে বলিও, আমি অসুস্থ, আমি কিভাবে রান্না করব? আমাকে ওয়াহেজ বলেছেন রান্না না করতে। আনবি ওয়াহেজের হঠাৎ এমন প্রেম দেখে বিতৃষ্ণার্ত কণ্ঠে বলে, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কি জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বুঝার ট্রাই করেছি, এর উপরে আর কিছু নয়। এটা বলে ওয়াহেজ কাপড় রাখার ঘরে চলে যায় ধপাস ধপাস কদম ফেলে। আনবি স্তিমিত হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, নাহ, লোকটা ও তো খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগেই বলে দেই, এই গল্পের সময়টা 2026 সালের বেশ পরের কোনো এক কাল। বাস্তবতার সাথে এ গল্পের দূরতম কোনো সম্পর্ক নেই। দেশের চিত্র ও শাসন ব্যবস্থা এখন আমূল বদলে গেছে। বর্তমান আইনে মুসলিম নারীদের জন্য হিজাব এবং বোরকা ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা চাইলে ঘরের বাইরে বের হতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম হলে পর্দা বজায় রাখাটা আইনের চোখে বাধ্যতামূলক। হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মের প্রবর্তক প্রেসিডেন্ট ওয়াহেজ, আর এ কারণেই আড়ালে অনেকেই তাকে স্বৈরাচার বলে ডাকে। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে এবং সমাজ এখন এই আইনেই অভ্যস্ত। ওয়াহেজের চাচাতো বোন ওহি
তাদের ইবনান পরিবারের নারীদের কখনো বাইরের মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় না, তাই ওহির পরিচয়ও সবার অজানা। ওহি এতদিন দেশের বাইরে ছিল। কদিন হল দেশে এসেছে। ওহি দীর্ঘদিন প্রবাসে থাকায় দেশের আমূল বদলে যাওয়া এই সমাজ ব্যবস্থা সম্পর্কে সে অনেকটাই অজ্ঞ। তার ধমনীতে বইছে আধুনিকতার স্রোত, যা বর্তমান সময়ের এই কট্টর বাস্তবতার সাথে বড্ড বেমানান। বাড়ির দারোয়ান বা কেয়ারটেকারদের চোখ এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশের ডিপার্টমেন্টাল স্টোরটি। উদ্দেশ্য একটু দই কেনা। কিন্তু ওহির পরনে পশ্চিমা ধাঁচের টপস আর হাঁটু ছোঁয়া ট্রাউজার। হিজাব বা বোরকার কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকে রাস্তায় বের হওয়া এখন আর কেবল ফ্যাশনের অংশ নয়, বরং রাষ্ট্রীয় আইনে এক গুরুতর অপরাধ। তারপরও এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যেই দইয়ের খোঁজ করে। দোকানি কাজ থামিয়ে একবার ওহির আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টিতে বিস্ময়ের চেয়ে ঘৃণার আভাসই বেশি আছে। দোকানি ভাবলেশহীন গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলিম? ওহি কিছুটা অবাক হয়, দই কেনার সাথে ধর্মের কী সম্পর্ক? তাও সহজ গলায় উত্তর দেয়, মুসলিম গু। দোকানি কোনো কথা বলে না। ফ্রিজ থেকে দইয়ের পাত্রটি বের করে আনে। কিন্তু কাউন্টারে রাখার বদলে সে ক্ষিপ্রহস্তে দইয়ের ঢাকনা খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির দিকে। সাদা দইয়ের আস্তরণ ওহির শরীর আর পোশাকে লেপ্টে যায়। ওহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, ঘটনার আকস্মিকতায় সে বাকরুদ্ধ। দোকানি এবার গর্জে ওঠে, বেপর্দা নারী! কোন সাহসে তুমি এই রূপে ঘর থেকে বের হয়েছ? মুসলিম হয়ে লজ্জা করে না তোমার? তোমরা হলে সমাজের ভাইরাস। দোকানির চিৎকার শুনে মুহূর্তেই ভিড় জমে যায়। উৎসুক জনতা ঘিরে ধরে ওহিকে। ভিড়ের ফিসফিসানি স্পষ্ট শোনা যায়। কেউ কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা মেনে নিতে পারছে না, বলছে কাজটা ঠিক হল না, এভাবে গায়ে দই ছোড়া উচিত হয়নি। কিন্তু অধিকাংশের কণ্ঠেই সমর্থনের সুর, ঠিকই তো আছে। মুসলিম মেয়ে হয়ে এমন উশৃঙ্খল পোশাক পরবে কেন? এ তো পাপ। দেশে এখন ওয়াহেজের শাসন। তাকে কেউ বলে স্বৈরাচার, কেউ বা মান্য করে কঠোর শাসক হিসেবে। তার প্রণীত আইনে মুসলিম নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক। অন্য ধর্মাবলম্বীদের জন্য ছাড় থাকলেও মুসলিম নারীদের হিজাব বোরকা ছাড়া বাইরে বের হওয়া দণ্ডনীয় অপরাধ। ওয়াহেজের এই লৌহ কঠিন আইনের বেড়াজালে আটকা পড়ে গেছে ওহির মতো বেহায়া রূপে চলাফেরা করা অনেকেই। হট্টগোল শুনে পুলিশের টহল গাড়ি এসে থামে। ওহি তাদের দেখে আশা করে হয়তো এবার সে সুবিচার পাবে। গায়ে দই ছোড়ার অপরাধে দোকানি শাস্তি পাবে। কিন্তু পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওহির দিকেই এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানার স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশালীন ও আইনবিরোধী পোশাকে বের হওয়ার জন্য আপনার ৫,০০০ টাকা জরিমানা করা হল। ওহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আবারও বলছি, এই গল্পের সাথে বাস্তবতা টানবেন না, এটা একান্ত আমার মনের মতো। কেমন হলো কমেন্ট করবেন বেশি করে।